তো এটা হচ্ছে ধরো লাস্ট মডেল, মডেল নাম্বার 6। তো 6 মডেল ইজ ডিফারেন্ট from all other previous models, different in the sense of your service distribution and number of phases. Okay, তো এখানে দেখো কি হচ্ছে যে আমি যে মডেল বলা হচ্ছে এম ই কে 1 ইনফিনিটি এফসিএফএস ইনফিনিটি। তো সেকেন্ড পার্ট দেখো সেম আছে, ইনফিনিটি এফসিএফএস ইনফিনিটি, বাট দ্য ফার্স্ট in the first part the arrival distribution is same as the previous models, but the service distribution follows the or lang ER অনলাইন ডিস্ট্রিবিউশন। আর নাম্বার অফ তোমার হচ্ছে কি বলে সার্ভার হচ্ছে 1, বাট দ্য নাম্বার অফ ফেজেস ইজ কে। সেটা কিন্তু এই মডেলের এই পাকানা সিম্বলে তার মধ্যে ফেজ কথাটা মেনশন থাকে না, বাট হিয়ার উই কনসিডার দ্যাট নাম্বার অফ ফেজেস ইজ কে। ফেজ মানে মনে আছে তোমাদের, একদম প্রথমে বলেছিলাম, ফেজ মানে ধরো তুমি যেখানে সার্ভিস নিতে যাচ্ছ সেখানে অনেকগুলো স্টেপস পারফর্ম করা হয়। তো ধরো রেশন দোকানে গেলে কি হলো, তুমি আগে লাইনে ছিলে, গেলে হয়তো একটা কাউন্টারে তোমার ডাল দিচ্ছে, তারপরে গম দিচ্ছে, আরেকটা কাউন্টারে হয়তো ডাল দিচ্ছে, আরেকটাতে হয়তো সাবান দিচ্ছে, আরেকটাতে কেরোসিন দিচ্ছে। এরকম যদি থাকে, মানে এক একটা আইটেমের জন্য এক একটা কাউন্টার যদি থাকে, তো সেগুলো হচ্ছে ফেজ বলা হচ্ছে, মাল্টিপল ফেজেস সিস্টেম বলা হয়। আর যদি দেখো যে রেশন দোকানে গিয়ে একজনই, হ্যাঁ একজন হয়তো চাল ডাল যা যা দিয়ে থাকে সবকিছু একজনই দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজেস। কিন্তু যদি দেখা যায় যে ব্রেক করে করে দিচ্ছে, তখন সেটা অন্তত দেখি যে রেশন দোকানে চাল টাল ইত্যাদি যা দেয় সে একজন থাকে। আর কেরোসিন যদি দেয় সেম রেশন দোকানে, তাহলে সে দেখবে অন্য একজন দেয়, কারণ কেরোসিন আর এই সমস্ত গুডস গন্ধ টন্ধ হবে বলে দেয় না যেতে। তো এই হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ আর মাল্টিপল ফেজেস এর ব্যাপার। তো আগের মডেলে সব ছিল সিঙ্গেল ফেজ। তো এখানে আমরা মডেল 6 উই কনসিডার কে আইডেন্টিটি স্টেজেস অর ফেজেস। কে ফেজ আছে ডায়াগ্রামে, সেটা দেখো শো করানো হচ্ছে যে লেফট হ্যান্ড পার্ট যেটা আছে, দেখো ডায়াগ্রামের লেফট পার্ট হচ্ছে কিউ বেসিক্যালি। আর এখানে হচ্ছে যে সার্ভিস ফেসিলিটি কন্টেন্টস ইওর কে ফেজেস, যে 1 2 3 আপ টু কে, এটা হচ্ছে ফেজেস। তাহলে এটা হচ্ছে সার্ভিস স্টেশন, সার্ভিস বলতে পারো কাউন্টার কন্টেনিং কে ফেজেস। আর সার্ভ করার পরে, সার্ভিস পাওয়ার পরে লোকজন যখন বাইরে চলে যাচ্ছে, তখন আমরা বলছি দে আর দ্য সার্ভড কাস্টমার। ঠিক আছে, তাহলে ডিফারেন্স হচ্ছে দুটো, ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা, আর হচ্ছে আমাদের ইয়ে কি বলে তোমার ফেজ হচ্ছে কে, নট সিঙ্গেল ফেজ। তো এখানে বলছে দেখো ইচ উইথ অ্যাভারেজ সার্ভিস টাইম 1/k μ। 1/μ হচ্ছে ধরো সার্ভিস টাইম, মানে একটা কাউন্টার থাকতো তাহলে আমাদের তোমার সার্ভিস রেট কত হতো, 1/μ হতো, তাই না? সরি, সার্ভিস রেট না, সার্ভিস মিউ যদি ধরি আমরা, তাহলে অ্যাভারেজ সার্ভিস টাইম হচ্ছে 1/μ, আর মিউ হচ্ছে সার্ভিস রেট কল করা হচ্ছে অ্যাভারেজ সার্ভিস টাইম পার ইউনিট টাইম। তো এখানে যেহেতু দেখো কে ফেজ থাকছে, তার মানে কি হচ্ছে একটা ফেজ না, তোমাকে মাল্টিপল জায়গায় যেতে হচ্ছে কি সার্ভিস নিচ্ছে, তাহলে কি হচ্ছে যে অনেকগুলো থাকার জন্য আমাদের আবার ডিভাইড হয়ে গেছে। 1/μ কে দিয়ে আবার ডিভাইড হচ্ছে, এই কারণে দেয়ার আর কে সার্ভিসেস, কে ফেজেস। আর এখানে দেখো আমরা যেটা ধরেছে, দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল সার্ভিসিং টাইম অফ কাস্টমার ইন দ্য সিস্টেম উইল বি the combination of combined distribution of time of all phases. তাহলে আমাদের যে সার্ভিস টাইম যেটা আসবে সেটা হচ্ছে যে কম্বিনেশন অফ দ্য সার্ভিসেস অফ অল ফেজেস। তো সেটা এটার এক্সপ্লেনেশন দিয়ে গেল। এবার দেখো বলা আছে সিন্স ইচ কাস্টমার ইজ served in k phases 1/1 and a new service does not start until all k phases have been completed. তো এটা ইম্পর্টেন্ট কথা, মানে নর্মালি আমরা কি করি, ধরো একজন কাস্টমার ধরো ফেজ 1-এ যাচ্ছে, গিয়ে সে সার্ভিস পেলো, তারপরে সেই কাস্টমার কি হচ্ছে কে সার্ভিস এতে যাচ্ছে, সেকেন্ড পজিশনে যাচ্ছে, সেকেন্ড ফেজে যাচ্ছে, তারপরে যাচ্ছে। এখানে যে অ্যাসুম করা হচ্ছে যে মনে করো একজন কাস্টমার যখন সার্ভিস স্টেশনে ঢুকে যাচ্ছে, সার্ভিস ফ্যাসিলিটির মধ্যে এন্ট্রি করছে, যতক্ষণ না তার সমস্ত ফেজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আর কেউ ওই সার্ভিস নিতে ঢুকতে পারবে না। এটা কিন্তু খুব কম জায়গাতে দেখা যায় যে সমস্ত কাজ শেষ হলে তারপরে আর একজনকে ডাকবে করে,
সেটা কম জায়গাতেই আছে, কিন্তু এখানে সুবিধার জন্য ধরে দেওয়া হচ্ছে ওই রকম অ্যাজাম। নর্মালি কি হয় যে ধরো ফেজ 1-এ কেউ যদি থাকে, তার সার্ভিস কমপ্লিট হওয়ার পর সে ফেজ 2-তে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে একজন নিউ কাস্টমার তোমার ফেজ 1-এ চলে এলো, মানে ওখানে স্টার্ট করলো, মানে কন্টিনিউ এখানেও থাকে, একটা পর পর লোকজন থাকে। এটা ধরো আমাদের বলছে সমস্ত কাজ যদি না শেষ হয় তাহলে অন্য কোনো কাস্টমার এন্ট্রি করতে পারবে না। তো এই ধরনের ফেসিলিটি থাকে কোথায়, যে কমিউনিকেশন যে সিস্টেম আমাদের মোবাইল সিস্টেম বলো, এই সমস্ত সিস্টেমে এই ধরনের কেস আসতে পারে যে একজনের সমস্ত কাজ শেষ হলো তারপর একজনকে অ্যালাউ করা হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমাদের বুঝতে পারলে যে প্রবলেমটা কি ধরনের এখানে। কিন্তু এইখানে আমরা কি করছি, যে আগের মডেলগুলোতে যে ডিটেলস রিগোরাস যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করেছিলাম, সেই রিগোরাস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে আমরা করছি না। না না করে যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলোকে এখানে হাইলাইট করা হচ্ছে। তো হ্যাঁ, এখানে দেখো এই কথাগুলো বলেছিল যে মিউ represents the customer service per unit time, then k mu represents the total number of phases served per unit time, and this is the average time, and lambda in equal to lambda phases arrive per unit time। আর এখানে যা অ্যারাইভাল রেট যেটা, সেটাকে ধরা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। তো অ্যারাইভাল ল্যামডা ফেজেস দেখো বলছে, নট কাস্টমার, এরকম না, বলছে ল্যামডা ফেজেস, মানে আমাদের যে কে ফেজেস আছে সেখানে একটা অ্যারাইভালের ব্যাপারটা এখানে ধরা হচ্ছে। তার মানে কি হচ্ছে, দেখো যে এই যে ধরো অ্যারাইভাল মিস হচ্ছে অ্যারাইভাল ফর দ্য সার্ভিস, ঠিক আছে। এখানে ফেজ কথাটা বলা আছে, মানে ল্যামডা এন ইকুয়াল টু ল্যামডা, এই যে ধরো ল্যামডাকে আমরা আগের মডেলগুলোতে কি ধরেছিলাম, দিস আর দ্য অ্যারাইভাল রেটস, ঠিক আছে। তো এইখানে যেটা করা আছে, চেঞ্জ করে যেটা করা আছে সেটা হচ্ছে ল্যামডা ইজ দ্য অ্যারাইভাল রেট ইনটু দ্য অর ফর দ্য সার্ভিস। যেহেতু সার্ভিসে অনেকগুলো স্টেজেস আছে, ফেজেস আছে, সেই জন্য হচ্ছে দিস ইজ দ্য ল্যামডা ইন আর ইকুয়াল টু ল্যামডা ইজ দ্য অ্যারাইভাল রেট ফর ফেজেস, মানে সার্ভিসের জন্য। তাহলে মিউ এন ইকুয়াল টু হচ্ছে কে মিউ, কারণ আমাদের যেহেতু ধরো কে সংখ্যক ফেজেস আছে, আর মিউ হচ্ছে যে সার্ভিস রেট পার ইউনিট তোমার ফেজ, তো সেই জন্য কে ফেজ হচ্ছে দিস ফেজেস সার্ভ পার ইউনিট টাইম। তো এখানেও তাই, এটা হচ্ছে যে সার্ভিস ইনটু দ্য সার্ভিস সিস্টেম। তো সার্ভিস সিস্টেম নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমরা আগেও পড়েছি, দেখো যে সার্ভিস রেট মানে হচ্ছে যে মানে পার ইউনিটে যে ধরো সার্ভিস পাবে সেটা, এখানেও তাই। কিন্তু শুধুমাত্র এখানে কাস্টমার কথাটা না লিখে লেখা হচ্ছে ফেজেস, হাউ মেনি ফেজেস আর কমপ্লিটেড পার ইউনিট টাইম, মানে ধরো টোটাল কে সংখ্যক সার্ভিস পাবে, এবার পার ইউনিট টাইমে মনে করো 1 মিনিটের মধ্যে কতগুলো ফেজ তোমার কমপ্লিট হলো সেটা ইন্ডিকেট করছে, বুঝতে পারছো। মানে এখানে ফেজেস সার্ভ পার ইউনিট টাইম মানে হচ্ছে যে কে সংখ্যা, কে মনে করো যদি 100 হয়, মানে বোঝার সুবিধার জন্য আমি ধরে নিয়েছি কে ইজ 100 খানা ফেজ পার হয়ে যেতে হবে। তাহলে 100 খানা ফেজ যদি পার হয়, আর এক একটা ধরো ফেজে মনে করো যদি তোমার 10 মিনিট সময় লাগে, তাহলে পার ইউনিট টাইমে কত আসবে, পার 1 মিনিটে কত আসবে না, তো কে বাই মিউ ফেজ অতগুলো কমপ্লিট হবে, বুঝতে পারছো। তো সেইভাবে আমাদের এখানে হচ্ছে দিস ইজ দ্য সার্ভিস ফেজ সার্ভ হচ্ছে, অতগুলো ফেজ সার্ভ হচ্ছে কাস্টমার না। কে সংখ্যক যে ফেসিলিটিস আছে, সার্ভিস আছে, ফেজেস আছে, তার মধ্যে কতগুলো সার্ভিস বা কতগুলো ফেজেস কমপ্লিট হচ্ছে তার অ্যামাউন্ট এটা। তো সেই ফেজেস কথাগুলো কেয়ারফুলি একটু মনে রাখতে হবে, নট কাস্টমার। এবার কি হচ্ছে না, তো সার্ভিসের যে ডিস্ট্রিবিউশন সেটা ধরে নেওয়া হচ্ছে আর্গ ল্যাং, দেখো ERLANG, এই আর্গ ডিস্ট্রিবিউশন আমরা ম্যাথামেটিক্সে যারা স্টুডেন্ট তারা ইউজিতেও পড়েনি আর পিজিতেও আমরা পড়িনি, কিন্তু ধরো স্ট্যাটিস্টিশিয়ানরা তো পড়ে, সমস্ত ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিশিয়ান যারা আছে তারা পড়ে, তো সেটা নিয়ে প্রবলেম নেই। বা যারা যারা অন্যান্য কাজ করে রিলেটেড টু দিস ডিস্ট্রিবিউশন, কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন, কারণ অর্গান ডিস্ট্রিবিউশনটা দেখো কি হচ্ছে, তোমার কাইন্ড অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তাই না। মানে এগুলো তো কনস্ট্যান্ট, ধরো কে মিউ পাওয়ার কে বাই ফ্যাক্টর কে মাইনাস 1, দিস ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কে মিউ দিস আর দ্য প্যারামিটারস, বাট টি টু দি পাওয়ার কি আছে, কে মাইনাস 1, ঠিক হলো প্যারামিটার অফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি প্যারামিটার ঠিক আমরা এক্স বলে পড়ে থাকি ইনভলভ, তো সেই জন্য এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তো এই কাইন্ড অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন মনে আছে তোমাদের, যে সামথিং ইন কি থাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটি, সাম কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্সটি থাকে, এখানে তার সাথে আমাদের টি টু দি পাওয়ার কে মাইনাস 1 অ্যাড হয়েছে। তো এইটার সাথে দেখবে আমাদের যে গামা ডিস্ট্রিবিউশন পড়তাম, গামা ডিস্ট্রিবিউশন না, গামা ডেনসিটি ফাংশন যেটা আমরা পড়েছি, তার সাথে এটা দেখবে অনেকটাই সিমিলারিটি আছে।
আর টি হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তার পজিটিভ ভাবে হচ্ছে ভ্যালু। তো মিউ কে এখানে দেখা বলা আছে, মিউ হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার কমপ্লিটেড সার্ভিস পার ইউনিট টাইম, k is a given constant, means হচ্ছে নাম্বার অফ phases. For this case, k represents the number of phases, ঠিক আছে, to be completed. এটা দেখো এক্সপেক্টেড টোটাল সার্ভিস টাইম এন্ড ভেরিয়েন্স। সার্ভিস টাইম, টোটাল যে সার্ভিস টাইম থাকে, সার্ভিস টাইম মানে কি, সার্ভিস হচ্ছে টু কমপ্লিট এ কাস্টমার অর কমপ্লিট দ্য কে সংখ্যক ফেজ কমপ্লিট করার যে টাইম, সেটা হচ্ছে এক্সপেক্টেড টোটাল সার্ভিস টাইম। তাহলে টি দিয়ে ডিনোট করা হচ্ছে, টোটাল সার্ভিস টাইমের জন্য ক্যাপিটাল টি লেখা হচ্ছে, আর তার ভেরিয়েন্স, ঠিক আছে। তো এখন দেখো অনলাইন ডিস্ট্রিবিউশনে যদি আমরা তোমার এ বার করি, মানে কি বলে এক্সপেক্টেড ভ্যালু, মিন ভ্যালু, ভেরিয়েন্স, তো সেগুলো আমরা যদি বার করি তাহলে এই ভ্যালুস গুলো পাবে। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে এগুলো পাওয়া যাবে। তো এগুলো বার করা খুব সহজ এবং তোমরা নিজেরা করেওছো, কিন্তু আয়ারল্যান্ডের জন্য তোমরা করোনি, তোমরা করেছো হয়তো পার্সেন্ট ডিস্ট্রিবিউশনের এক্সপেকটেশন বার করেছো, ভেরিয়েন্স বার করেছো, নরমালের করেছো, গামা ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন, এদের সব করেছো। যেভাবে মিন বার করা হয়েছে, ভেরিয়েন্স বার করা হয়েছে, এক্স্যাক্টলি সেম প্রসেস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা সহজে এক্সপেক্টেড ভ্যালু এন্ড তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে পারবো। তাহলে এটা দেখো কি আছে, যে আয়ারল্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, লাইক নরমাল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন ইজ অলসো কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাহলে মিন বার করতে হলে কি করতে হয়, ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টার ইন্টারভেল, এখানে কত আসবে, 0 টু ইনফিনিটি, 50 আছে। তো আমরা এক্সপেক্টেশন টি মিনস হবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি ইনটু এফটি ডিটি, টি ইনটু এফটি ডিটি, যেহেতু টি এর এক্সপেকটেশন চাইছি সেই জন্য হবে টি ইনটু এফটি ডিটি, তার টোটাল। আমাদের ভেরিয়েন্স এর ফর্মুলা কি হবে, ভেরিয়েন্স সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার তার স্কয়ার, or we can write expectation of x square minus mean square, expectation of x square minus mean square। তাহলে এখানে কি হবে না, তো expectation of x square মানে হবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি স্কয়ার ইনটু এফটি ডিটি। তো ইন্টিগ্রেশন দেখো এখানে খুব কঠিন ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন অফ টি এন্ড তার ভেরিয়েন্স বার করতে পারবো। তাহলে 50 টু 53 ইউ ক্যান ডিটারমিন ইজিলি। ওকে, এবার দেখো বলা আছে ফর দ্য জেনারেল ভ্যালু অফ কে, মিন্স আরবিটারি ভ্যালু অফ কে, মোডাল ভ্যালু, মোড যেটা আমরা ডিস্ট্রিবিউশনের মোড পড়ে থাকি, মোডাল ভ্যালু অফ দ্য সার্ভিস টাইম টি ইজ কে মাইনাস 1 ইনটু মিউ কে। তো মোড মিন্স হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যদি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হয়, তাহলে যে ভ্যালুটা বেশিবার আসবে, যার ভ্যালুটা আর যে ভ্যালুটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি আসবে, নাম্বার অফ রিপিটেশন বেশি আসবে, সেটাকে বলা হচ্ছে মোড, MODE মোড। আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, মোড হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের যে ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হচ্ছে, নট ম্যাক্সিমাম ভ্যালু, যে ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে, দ্য ভ্যালু অফ টি ফর ইজ দ্য পিডিএফ ইজ ম্যাক্সিমাম। তাহলে পিডিএফ এটা এখানে কি আছে দেখো, এই যে এফটি ম্যাক্সিমাম ভ্যালু বার করা, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু তোমরা জানো বার করতে, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এটাকে ম্যাক্সিমাম ভ্যালু যদি বার করো, দেখা যাবে যে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু ফর হুইচ এফটি ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা চাই না, কিন্তু যে পয়েন্টের জন্য ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে মোড আর কি। তাহলে মোড হচ্ছে এটা। এবার দেখো যে আমাদের যে অনলাইন ডিস্ট্রিবিউশন আছে তার ডায়াগ্রাম কেমন হয়, এটা হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম কিন্তু ভেরি নন প্রেডিক্টেবল। দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন শেপটা এক ধরনের আমরা জানি, পয়সনের একটা শেপ জানি, কিন্তু এটা একটু ডিফারেন্ট আইডিয়া, এবং সেই জন্য তোমার আনসার্টেন ওয়ার্ল্ডে এই অনলাইন ডিস্ট্রিবিউশন ব্যবহার করে। তো এখানে দেখো যে ডায়াগ্রাম যেটা আছে সেটা হচ্ছে কে ইকুয়াল টু 1 এর জন্য কেমন ডায়াগ্রামটা দেখো, যে রেড কালারের লাইন আছে, এই যে এটা, হ্যাঁ, যে রেড যেটা আসছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কে ইকুয়াল টু 1 এর জন্য, ওই যে প্যারামিটার কে আছে তার জন্য। তাহলে এটা কি হচ্ছে দেখো, যে তোমার এক্সপোনেনশিয়াল কাইন্ড আর কি, তাই না, আস্তে আস্তে এসে দেখো একদম 0.5 থেকে স্টার্ট হয়ে তোমার একদম এখানে 1 এর কাছাকাছি গিয়ে তোমার ইনফিনিটিতে চলে গেছে। 1 না, এটা ভ্যালুটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, যাক ওরকম হবে। তো এটাই ম্যাচ করেছে, মানে ডিস্ট্রিবিউশন 0 হয়ে যাচ্ছে। তারপরে কে ইকুয়াল টু যখন 2 হচ্ছে, দেখো কে ইকুয়াল টু 2 হলে এইটা গোল্ডেন যে লাইনটা আছে, এটা কে ইকুয়াল টু 2 এর জন্য এটা।
তাহলে দেখো কে ইকুয়াল টু 1 এর যা শেপ, কে ইকুয়াল টু 2 এর শেপ কিন্তু অনেক চেঞ্জ, তাই না? মানে একটা প্যারাবোলিক শেপ হয়ে যাচ্ছে দেখো কে ইকুয়াল টু 2 এর জন্য, কিন্তু কে ইকুয়াল টু 1 এর জন্য হচ্ছে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। কে ইকুয়াল টু যখন 3 হয়ে যাচ্ছে, দেখো লাইট হলো, কে ইকুয়াল টু 3 হলে এই যে হলো ডায়াগ্রাম সেটা হচ্ছে, এটার সাথে এটা দেখো আগেটা অনেকটা চেঞ্জ। 5 হলে দেখো হচ্ছে কি গ্রিন যে লাইনটা আছে, এটা গ্রিন কালার, এটা হচ্ছে অনেকটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের কাছাকাছি। 7 এর জন্য দেখো এটা ব্লু লাইন যেটা আছে, না সরি, 7 এর জন্য হচ্ছে উপরেরটা, এই যে লম্বা করে যেটা উপরে উঠে গেছে সেইটা, এই লাইনটা 7 এর জন্য অনেকটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আবার যখন কে 9 হয়ে যাচ্ছে, তখন 9 হলে বা দেখো এরকম হয়ে যাচ্ছে, অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি হচ্ছে। তো কিন্তু দেখো 7 এর জন্য যেটা আছে সেটাও কিন্তু অলমোস্ট নর্মাল ডিস্ট্রিবিউশন, 9 এর জন্য যেটা আছে সেটাও কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন। এবার কে ইকুয়াল টু এটা হবে ইয়ে হবে 11 হবে, এটা এই ওয়ানটা পরে দিয়ে ওয়ানটা মুছে গেছে, কিন্তু আবার যখন কে ইকুয়াল টু, না সরি এটা 11 না, এটা হচ্ছে কে ইকুয়াল টু লার্জ ভ্যালু হবে, মানে 100 এরকম কিছু একটা হবে। যখন কে যদি লার্জ হয়ে যায়, এক্সাক্ট ভ্যালুটা আমার মনে নেই, এটা হ্যাঁ মিস্টেক আছে, 1 না, যদি এটা লার্জ হবে বেসিক্যালি, কে যদি লার্জ হয়ে যায় আবার তখন কি হবে, দেখো এই লাইনটা, এই লাইনটা হয়ে যাচ্ছে, তার মানে আবার সেই আমাদের যে কে ইকুয়াল টু 1 তার কাছাকাছি তোমার ডায়াগ্রামটা আসছে। তাহলে কে যদি 1 হয় এক্সপোনেনশিয়াল থাকবে, কে যদি লার্জ হয়ে যায় তাহলে ডিফারেন্ট শেপ হচ্ছে ওই এক্সপোনেনশিয়াল শেপ, বাট ফর ফাইনাইট কে আদার দ্যান কে ইকুয়াল টু 1 তার শেপ হচ্ছে দেখো সে প্যারাবোলিক শেপ, অর দ্য কার্ভ টেন্ডস টু নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কে যদি তোমার ইনফিনিটি হয়ে যায়, কে যদি ভেরি লার্জ হয় তাহলে কি হবে, ই টু দি পাওয়ার কি আছে মাইনাস সামথিং আছে, তাহলে কে যত বাড়বে ই টু দি পাওয়ার মাইনাস এর ভ্যালু কি হয় তত কমে, তাহলে এটা কমে যাবে, কমতে 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 টেন্স টু 0 হয়ে যাবে আর কি। কিন্তু কিন্তু আবার একটা আছে দেখো, এই যে টি টু দি পাওয়ার কে মাইনাস 1 আছে, কে যদি আবার বেড়ে যায় তাহলে টি এর যে পাওয়ার থাকবে সেটা কি হবে, সেটা আবার বাড়বে, তাহলে এটা কি হচ্ছে যে এটা লার্জ হবে, যদি কে যদি ইনক্রিজ করে তাহলে টি টু দি পাওয়ার কে মাইনাস 1 ইনক্রিজ করবে, আর ই টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার মাইনাস কে মিউ টি এটা আবার ডিক্রিজ করবে। তাহলে একটা ইনক্রিজ করছে একটা ডিক্রিজ করছে, করতে করতে একটা তোমার একটা ফিজিবল বা ফাইনাইট জায়গা থেকে দাঁড়াবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু খুব ইজিলি না যে কে বাড়লেই যে তোমার ভ্যালুটা টেন্স টু 0 হবে এরকমের না, তো দুটোকে কি হচ্ছে কন্ট্রোল করছে, একটা বাড়ছে একটা কমছে, করতে করতে এরকম শেপ তোমার পাওয়া যাবে। এরপরে যদি আমরা ধরো এক্সপেক্টেড নাম্বার অফ ফেজেস যদি বলি, এক্সপেক্টেড নাম্বার অফ ফেজেস কমপ্লিটেড, তো ব্র্যাকেটে দেখো কেয়ারফুলি লেখা আছে নট কাস্টমার্স, মানে কতগুলো তোমার ধরো ফেজ কমপ্লিট হচ্ছে সেইটা, ঠিক আছে, সেটার এক্সপেক্টেড ভ্যালু। তো ইন দা সিস্টেম আর কি, তার মানে টোটাল ধরো আমাদের কে ফেজেস আছে, তাহলে সেই কে ফেজের এক্সপেক্টেড ভ্যালু বার করতে হবে। তো সেই জন্য দেখো লেখা আছে এলএস কে এক্সপেক্টেড, মানে তোমার এক্সপেক্টেড নাম্বার অফ ফেজেস, তাহলে এক্সপেকটেশন অফ কে আমরা বার করব, যেখানে ফেজের ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের আউটলাইন ডিস্ট্রিবিউশন। তো সেখান থেকে যদি আমরা বার করি তাহলে এই ভ্যালুটা পাওয়া গেছে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন গুলো এখানে করা নেই। আর যদি ধরো বলা হচ্ছে এল কিউ কে, মানে এখানে যেটা হচ্ছে মনে করো যে আমরা যদি এইভাবে ব্যাপারটা ভাবি, যে মনে করো যে সার্ভিস মানে যে ফেজে আমি আছি সেই ফেজ কন্টিনিউ করছে, সেই ফেজটাকে যদি আমরা ইনক্লুড করি তাহলে এটা বোঝাচ্ছে সিস্টেম, আর সেইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, যে ফেজগুলো ধরো কমপ্লিট হয়ে গেল, তো তাকে বলা হচ্ছে কমপ্লিটেড ভ্যালু, সেটাকে ডিনোট করা হচ্ছে এল কিউ। মনে করো আমাদের সিস্টেমে 100টা ফেজেস আছে, তার মধ্যে দেখা গেলো কোনো সময়তে 10 নাম্বার ফেজে সার্ভিস নেওয়া চলছে, কেউ একজন 10 নাম্বার ফেজে সার্ভিস নিচ্ছে এবং দ্য 100 ফেজেস, তার মানে কি হচ্ছে তার কতগুলো তোমার ফেজ কমপ্লিট হলো, না তো 9খানা ফেজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই হচ্ছে তোমার, হ্যাঁ এই যে পরেরটা এল কিউ কে হচ্ছে 9খানা ফেজ যে কমপ্লিট হলো তার তোমার এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে। আর এলএস জেড কে যেটা আছে সেটা হচ্ছে যে 10 নাম্বার ফেজে আছে আমি, তার মানে 10 নাম্বার পর্যন্ত যে আমি অবস্থায় আছি তার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে, ইনক্লুডিং যে ফেজে আমরা আছি তার সার্ভিসটাকে কাউন্ট করা হচ্ছে এলএস এ, আর এল কিউ কে করা হচ্ছে যে সেটা বাদ দিয়ে, যে ফেজে আমরা সার্ভিস নিচ্ছি সেই ফেজটাকে বাদ দিয়ে তার চেয়ে এক কম যে আমাদের ফেজ আছে তার করেসপন্ডিং আমাদের হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে। ওটা আমরা কাস্টমার কাস্টমার করে পড়েছিলাম, এল কিউ মানে ছিল যে এক্সপেক্টেড কিউ লেন্থ, আর এলএস ছিল এক্সপেক্টেড সিস্টেম লেন্থ, সিস্টেম লেন্থ মানে কি ছিল, যে নাম্বার অফ কাস্টমার ইন দা কিউ প্লাস নাম্বার অফ কাস্টমার ইন দা সার্ভিস সিস্টেম, সেটা ছিল এখানে সেই কাস্টমার পরিবর্তে ফেজ বলা হচ্ছে, যে যতগুলো ফেজ কমপ্লিট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ এল কিউ তে মেজার করা হচ্ছে, আর এলএস এ মেজার করা হচ্ছে যে কমপ্লিটেড ফেজ প্লাস
ফেজ ইন দ্য সার্ভিস। করে এই ভ্যালুস গুলো পাওয়া গেছে। এবারে দেখো হচ্ছে সেকেন্ড এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার কিন্তু এখানে নট ফেজেস, সেটা কেয়ারফুলি লেখা আছে। দেখো কাস্টমার এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউ, লাইনে যতগুলো লোক আছে সেটা। তো এখানে সেটা হচ্ছে দেখো এলএসকে মানে কি, ইন দা কিউ আছে আমাদের, তাহলে এলএসকে যে ভ্যালুটা আছে তার মানে এখানে আবার ফেজের মধ্যেও আছে। তাহলে ফেজে ধরো সার্ভিস নিচ্ছে, তো এক্সপেক্টেড যে টাইমটাকে এখানে যেহেতু এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার আমরা বার করছি, সেই জন্য যে ধরো কাস্টমারটা সার্ভিসে আছে সেইটা মাইনাস অ্যাভারেজ নাম্বার অফ ফেজেস ইন সার্ভিস। ঠিক আছে, তো সেইটা করেছে, এটা একটু ধরো এক্সপ্লেনেশনের ব্যাপার আছে বাইকে। তারপরে ধরো এলএস ভ্যালু আমরা পেয়েছি, তাকে কে দিয়ে ডিভাইড করে একটা ভ্যালু পাচ্ছ 1/k, যেহেতু বাইরে লেখা আছে তাহলে এটা ফার্স্ট এর টার্ম হচ্ছে এলএস এর ভ্যালু, আর পরেরটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ফেজেস ইন দ্য সার্ভিস, সেটা হচ্ছে পরের ভ্যালুটা। তো সিম্পলিফাই করলে আমরা এই অ্যান্সারটা পাবো। তারপরে দেখা হচ্ছে এক্সপেক্টেড ওয়েটিং টাইম অফ দ্য কাস্টমার ইন দ্য কিউ। কাস্টমার ওয়েটিং টাইম তো একই রকমের, এল কিউ বাই ল্যামডা আগেও পড়েছি, তাহলে এল কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার। এক্সপেক্টেড ওয়েটিং টাইম অফ এ কাস্টমার ইন দ্য কিউ, সেটা ইন দ্য সিস্টেম, সরি, তাহলে ডব্লিউএস ইকুয়াল টু ডব্লিউ কিউ প্লাস 1/μ হয়, সেটাও আমরা পড়েছিলাম। তার এক্সপ্রেশন হচ্ছে এটা। ডব্লিউ কিউ পেয়ে গেলে তো এটা পাচ্ছ, তার মানে দেখো যে ডব্লিউ কিউ ডব্লিউএস বার করতে গেলে এল কিউ জানা থাকলে আমরা বার করতে পারছি। আর এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, তার ফর্মুলা হচ্ছে এল কিউ প্লাস ল্যামডা বাই মিউ। এই ফর্মুলাগুলো আমরা আগের যে মডেল সেগুলোতে আমরা পড়েছিলাম। তো কাস্টমারের যদি ব্যাপারটা আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে সিমিলার টু দ্য মডেল 1, কারণ আমাদের হচ্ছে দেখো অ্যারাইভাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কাস্টমার অ্যারাইভ যদি করে সেটা যদি আমরা ধরি তাহলে হচ্ছে মডেল 1 এর মতো, কারণ মডেল 1 এ আমাদের কি ছিল, অ্যারাইভাল ডেট ছিল পার্সন ডিস্ট্রিবিউশন আর নাম্বার অফ সার্ভার ছিল 1। এখানেও তাই, নাম্বার অফ সার্ভার হচ্ছে 1, অ্যারাইভাল ডিস্ট্রিবিউশন হচ্ছে পার্সন, বাট ডিফারেন্স ইজ দ্য সার্ভিস ডিস্ট্রিবিউশন এন্ড সার্ভিস চ্যানেলস বা ফেজেস, তার উপরে ডিপেন্ড করছে আমাদের। তো এইটুকু হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টে কোনোটা ডিডাকশন করা নেই, সেই জন্য এত ছোট মনে হচ্ছে। তো এই ধরনের অ্যাকচুয়ালি স্টাডি করে কারা, যারা নন ম্যাথামেটিক্স এর লোকজন, তারা জাস্ট এইভাবেই পড়াশোনা করে, যেমন ডিটেলস ক্যালকুলেশন না করে ফর্মুলাগুলো একটু বুঝে নেয়, দিয়ে তারা করে। তো এইটা দেখলাম আমাদের যে আমরা যে বই থেকে পড়াচ্ছি, এস ডি শর্মার যে ধরো বই আর কি, বা জে কে শর্মার যে বই, এস ডি শর্মা and জে কে শর্মা both are written this model according to these rules and they are avoided also the details calculation. অন্য কোনো বইতে হয়তো ক্যালকুলেশন গুলো দেওয়া থাকবে, ক্যালকুলেশন গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে অল দিস ক্যালকুলেশন আর সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে, তারপর ধরো এখানে অঙ্ক আছে দেওয়া, জাস্ট এই যে প্রবলেমটা দেওয়া আছে তার ভ্যালুস গুলো বসে তোমার ক্যালকুলেশন করা, সেগুলো নিজেরা দেখলেই পারবে, বুঝতে পারবে। সেই জন্য প্রবলেম গুলো আমরা বলছি না, নিজেরা একটু করে নিবে। আচ্ছা, এরপরে কি করবে তোমার ফর দ্য এক্সাম আর কি, যেটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এক্সামের জন্য আমাদের ধরো যে মডেল গুলো আছে 1, 2, 3, এই তিনটে মডেলকে ভালো করে স্টাডি করবে। ঠিক আছে, তিনটে মডেল করবে এবং তাদের করেসপন্ডিং যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে একটু দেখে রাখবে। মানে ফর্মুলা জানলে এবার যে প্রবলেমস গুলো আছে সেখানে কি হচ্ছে, প্রবলেমস গুলোতে প্যারামিটার গুলো ভ্যালু কিরকম ভাবে চুজ করা আছে, সেই অঙ্কগুলো যেগুলো ওয়ার্কআউট আছে সেগুলোকে দেখলেই চলবে। আর কি করতে হবে না, তো বেসিক যে ডেফিনেশন সেগুলোকে পড়বে। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, যে তোমাদের যে ক্লাস টেস্ট নেওয়া হয়েছিল সেখানে যে বেসিক ধরো কিছু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, সেখানে থিওরিটিক্যাল কোশ্চেন দেখে দেখে তোমরা সবাই লিখেছো, কিন্তু তার সত্ত্বেও দেখা গেল যে অনেক ধরনের অ্যান্সার আছে, মানে ডিফারেন্ট অ্যান্সার আছে আর কি। কেউ কেউ এত ফাঁকি মেরেছে যে দেখে লিখবে সেটাও যেন কষ্টকর, সেটা তো ফাঁকি দিয়েছো। যেহেতু ভ্যারাইটিস অফ অ্যান্সার পাওয়া গেছে সেই জন্য ভ্যারাইটিস অফ মার্কস কিন্তু দেওয়া হয়েছে। কেউ হয়তো মিনিমাম মার্কস আউট অফ ফাইভ কেউ পেয়েছে তো 2 মার্কস, লোয়েস্ট হচ্ছে 2 আছে, আর হাইয়েস্ট হচ্ছে তোমার 5ও হয়তো 2-3 জন আছে, আর 2 হয়তো 2-3 জন পেয়েছে, আর মাঝখানে সব ইন বিটুইন আছে, 3, 3.5, 4 এরকম করে করে সব মার্কস আছে। হ্যাঁ, কিন্তু যেহেতু তোমরা ধরো সব দেখে দেখে লিখছো, সেই জন্য আমরা সেটাও দেখার চেষ্টা করছি যে কতটা তুমি মানে দরদ দিয়ে ব্যাপারটাকে লিখেছো, অ্যান্সার গুলোকে কতটা কেয়ারফুলি লিখেছো, কতটা টাইম দিতে চেয়েছো। আর দেখে লিখছো মানে ভাবছো যে ওখানে যা লেখা আছে অ্যাজ ইট ইজ ও লিখে দিলে, কিন্তু তার ফিনিশিং এন্ডিং ঠিক যদি না থাকে, কারণ এখন দেখার ব্যাপার সেটাই যে স্টার্টিংটা তুমি কি করছো, কোশ্চেন ওয়াইজ তুমি অ্যান্সার লিখছো না। হুম, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। একজন দেখলাম ফ্ল্যাট করে সব লিখে দিয়েছে, হ্যাঁ, মানে একদম পরপর পরপর যা লেখা আছে ভগবান সেটাও লেখেনি, ফ্ল্যাট করে সব লিখে দিয়েছে, কোনটা কার অ্যান্সার ভগবান জানে।
কারণ আমার যতদূর জানি দুটো পার্ট ছিল, আমি যে কিং থিওরির যে কোশ্চেন দিয়েছিলাম সেখানে দুটো পার্ট ছিল। তো সেখানে দেখলাম একজন মোটামুটি কোনটাই যে কি পার্ট না দেখে লিখেছে। তো অত ফাঁকি মেরে কিন্তু লিখতে যেও না, একটু টাইম দেবে, দিয়ে লেখার চেষ্টা করবে। তো যাক, এরপরে এইটার উপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, কারণ সাজেশন তো বলেই দিলাম কি লিখবে, আর যদি এটার উপরে জানার কিছু থাকে বলো। আর তাছাড়াও যদি পুরো এই কিং থিওরি আমি একটা চ্যাপ্টারই পড়ালাম, তার উপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলো, বা ইভেন যদি তোমাদের অন্য কিছু যদি জানার থাকে সেটাও বলতে পারো। স্যার বলছি পার্ট এবং সিপিএম এর আপনার ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ দি ভিডিও লেকচার মানে ইউটিউবে আপলোড করা ছিল, তারপরে দিলে ভালো হয় আর কি, মানে তারপরে এগুলো দেওয়া হয়নি তাই তো? না তো একবার হ্যাঁ, বলো ভালো করে। মানে পার্ট সিপিএম এর ইন্ট্রোডাকশন যেদিন দিয়েছিলেন, সেই প্রথম দুটো ইন্ট্রোডাকশনের ভিডিওটা লাস্ট